হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং আজকে আমরা আমাদের ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। ষষ্ঠ শ্রেণী, বিষয় ভূগোল, ষষ্ঠ অধ্যায় বরফে ঢাকা মহাদেশ। প্রশ্নমান 1। এই ষষ্ঠ অধ্যায় অর্থাৎ বরফে ঢাকা মহাদেশ অধ্যায়টি যেহেতু একটু ছোট, তাই এখানে প্রশ্ন উত্তরও কিন্তু কম আছে। তো যে কটি আছে খুব গুরুত্বপূর্ণ, তোমরা প্রত্যেকেই খুব ভালো করে পড়বে। চলো দেখে নিই কী কী প্রশ্ন উত্তরগুলো রয়েছে তোমাদের জন্য। প্রথম প্রশ্নটি রয়েছে অর্থ লেখো আন্টার্কটিকা শব্দের, বা মানে আন্টার্কটিকা শব্দের অর্থটা লিখতে হবে। তো সেটা হলো উত্তরের বিপরীত। দ্বিতীয় প্রশ্নটি দেখো, আন্টার্কটিকার আয়তন কত? আন্টার্কটিকার আয়তন হলো 1,40,00,000 বর্গ কিলোমিটার। আমি এখানে প্রত্যেকটি প্রশ্নের শুধুমাত্র উত্তরগুলো উল্লেখ করে দিয়েছি। তোমরা কিন্তু প্রত্যেকটি প্রশ্নেও যখন লিখবে উত্তরগুলো তখন পূর্ণ বাক্যে উত্তর দেবে। অর্থাৎ এইভাবে লিখবে, আন্টার্কটিকার আয়তন 1,40,00,000 বর্গ কিলোমিটার। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। সাদা মহাদেশ কাকে বলে? বা প্রশ্নটা এইভাবে আসতে পারে, পৃথিবীর সাদা মহাদেশ কাকে বলে? সেক্ষেত্রেও কিন্তু একই উত্তর হবে। উত্তরটি হলো আন্টার্কটিকাকে সাদা মহাদেশ বলা হয়। তারপরে প্রশ্নটা দেখে নাও, আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? প্রত্যেকটি প্রশ্নের কিন্তু শুধু উত্তরটি আমি উল্লেখ করে দিয়েছি, তোমরা পূর্ণবাক্যে দেবে। আমি বারবার করে তোমাদেরকে একই কথা বলছি। দেখো উত্তরটি রয়েছে প্রশান্ত মহাসাগরের রস উপসাগরের তীরে অবস্থিত মাউন্ট এরেবাস। এটি কি? এটি আন্টার্কটিকার জীবন্ত একটি আগ্নেয়গিরি। নেক্সট দেখো 5 নম্বরে কি রয়েছে, আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো। সেটি হলো ভিনসান ম্যাসিভ। তারপর রয়েছে আন্টার্কটিকায় অবস্থিত পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? ল্যাম্বার্ট হিমবাহ। ল্যাম্বার্ট হিমবাহ হলো পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। তারপরে দেখো 7 নম্বর রয়েছে, আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা কোন প্রাণী? সেটি হলো পেঙ্গুইন পাখি। 8 নম্বরে রয়েছে, কারা প্রথম পৃথিবীর দক্ষিণ মেরুতে পৌঁছেছিলেন? রোয়াল্ড আমুন্ডসেন ও তার সঙ্গীরা প্রথম কোথায় পৌঁছেছিলেন? পৃথিবীর দক্ষিণ মেরুতে, অর্থাৎ আন্টার্কটিকা মহাদেশে। তারপরে দেখো, প্রথম কবে ভারতীয় অভিযাত্রী দল আন্টার্কটিকায় পৌঁছায়? 9 জানুয়ারি 1982 সালে। তারপরে দেখো, আন্টার্কটিকায় অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্র কোনটি? প্রথম যে গবেষণা কেন্দ্রটি ভারতের অভিযাত্রী দল ওখানে স্থাপন করেছিলেন সেটি হলো দক্ষিণ গঙ্গোত্রী। এবং তারপর দ্বিতীয়বার যেটি করেছিলেন সেটি হলো, দেখো পরের প্রশ্নে রয়েছে, আন্টার্কটিকায় অবস্থিত ভারতের দ্বিতীয় গবেষণা কেন্দ্র কোনটি? সেটি হলো মৈত্রী। তাহলে প্রথমটি হলো দক্ষিণ গঙ্গোত্রী এবং দ্বিতীয়টি হলো মৈত্রী। বুঝতে পারলে? এই 1 নম্বরের জন্য এই 11টি প্রশ্নই আমি রেখেছি তোমাদের জন্য। এবারে চলে যাব আমরা 2 নম্বরের প্রশ্ন উত্তরে। দেখে নাও প্রথম প্রশ্নটি কি রয়েছে, পৃথিবীর সাদা মহাদেশ কাকে বলে ও কেন? আমরা জানি, আমরা 1 নম্বরের প্রশ্নেই দেখে নিয়েছি যে পৃথিবীর সাদা মহাদেশ আন্টার্কটিকাকে বলে, বা আমরা যখন ক্লাসটিতে উপস্থিত ছিলাম তখনও আমরা পড়ে নিয়েছি পুরো বিষয়টি সম্পর্কে। আন্টার্কটিকাকে পৃথিবীর সাদা মহাদেশ বলা হয়। এবারে জেনে নিই কেন সেটি। কারণ হলো, দেখো কারণ বলে আমি এখানে একটা পয়েন্ট আউট করেছি, তোমরাও ঠিক এইভাবেই করবে। তারপর দেখো, আন্টার্কটিকা মহাদেশ সারা বছরই 1 থেকে 2 কিলোমিটার পুরু স্থায়ী বরফের চাদরে ঢাকা থাকে, আর সেই কারণেই পৃথিবীর মানচিত্রে আন্টার্কটিকাকে সাদা রঙে দেখানো থাকে। তাই এই মহাদেশকে সাদা মহাদেশ বলা হয়। তাহলে আন্টার্কটিকাকে কেন সাদা মহাদেশ বলা হচ্ছে? যেহেতু 1 থেকে 2 কিলোমিটার পুরু স্থায়ী বরফের চাদরে সারা বছরই আন্টার্কটিকা ঢাকা থাকে। ঠিক আছে, এই কারণেই আন্টার্কটিকাকে সাদা মহাদেশ বলা হচ্ছে। তারপরে দেখে নাও, পৃথিবীর শীতলতম স্থান কোনটি? এর তাপমাত্রা কত? মানে সর্বনিম্ন তাপমাত্রা এখানে দিতে হবে। তো দেখো, আন্টার্কটিকায় অবস্থিত ভস্টক পৃথিবীর শীতলতম স্থান। এটি কি? এটি কিন্তু একটা গবেষণা কেন্দ্র, এটা রাশিয়ার গবেষণা কেন্দ্র। তোমাদের যে টেক্সট বুক বা তোমাদের যে ক্লাসের বই রয়েছে সেখানে সেটা তোমরা ভালো করে পড়বে, সেখানে খুব ভালোভাবে দেওয়া আছে। এই স্থানের সর্বনিম্ন তাপমাত্রা হলো -89.2 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বুঝতেই পারছো কত কম। এবারে দেখে নাও তৃতীয় প্রশ্ন যেটি রয়েছে, মেরুজ্যোতি কাকে বলে? মে থেকে আগস্ট মাসে আন্টার্কটিকা 24 ঘন্টায় অন্ধকার থাকে, আকাশে সূর্য দেখা যায় না। এই সময় আকাশে মাঝে মাঝে লাল, নীল, সবুজ আর রামধনুর রঙের মতো, মানে বিভিন্ন রং হতে পারে একসঙ্গে, রঙের মতো আলোর ছটা দেখা যায়। একেই মেরুজ্যোতি বলে। এই যে মে থেকে আগস্ট মাসে কি হয়, এই তোমার মেরুজ্যোতিটা দেখা যায়, সেটা কিন্তু শীতকাল। মানে আন্টার্কটিকা মে থেকে আগস্ট মাস কি হয়, শীতকাল থাকে।
পরের প্রশ্নটা আমরা দেখে নিই। পরের প্রশ্ন হলো, এটা টিকা জাতীয় বা একটু বড় প্রশ্ন, সেগুলি দেখে নাও। আন্টার্কটিকার আবহাওয়া সম্পর্কে লেখো, বা আন্টার্কটিকা এত ঠান্ডা কেন। সেক্ষেত্রে আমরা কি দেব উত্তর, দেখে নাও একটু। আন্টার্কটিকায় সারা বছরই হিমশীতল আবহাওয়া, কনকনে ঠান্ডা বাতাস ও তুষারঝড় চলে। তবে মে থেকে আগস্ট মাসে 24 ঘন্টায় অন্ধকার থাকে। মানে আন্টার্কটিকাতে সারা বছরই একটা হিমশীতল আবহাওয়া থাকে, তবে মে থেকে আগস্ট মাসে কি হয়, আকাশে 24 ঘন্টায় সূর্য দেখা যায় না। এই সময় আন্টার্কটিকায় শীতকাল থাকে, শীতকাল চলে। তাপমাত্রা কি হয়, -40 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -75 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নেমে যায়। এবং গ্রীষ্মকালে, এটা শীতকালের অবস্থা গেল, এবার গ্রীষ্মকালের অবস্থাটা দেখো। গ্রীষ্মকালে অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে অবস্থা একটু বদলায়। তখন কি হয়, আকাশে তখন 24 ঘন্টায় সূর্য দেখা যায়, কিন্তু বেশিরভাগ আলোকরশ্মি বরফে প্রতিফলিত হয়ে ফিরে যায়, ফলে উষ্ণতা খুব একটা বেশি বাড়তে পারে না। তখন তাপমাত্রা কত হয়, -20 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। এখানে গরমকালে 24 ঘন্টায় আকাশে সূর্য দেখা যায়, সেটা কখন, মে থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে। কিন্তু তা সত্ত্বেও উষ্ণতা বাড়তে পারে না। কারণ কি, কারণ সূর্যের যে রশ্মি সেটা খুব বাঁকাভাবে এসে পড়ে, এবং যে আলোকরশ্মিটা এসে পড়ে তার বেশিরভাগটাই কি হয়ে যাচ্ছে, বরফে প্রতিফলিত হয়ে আবার মহাশূন্যে ফিরে যাচ্ছে, ফলে তাপমাত্রা বাড়তে পারছে না। ফলে কি হচ্ছে, কিছুটা বাড়ছে, -40 ডিগ্রি থেকে বা 75 ডিগ্রির তুলনায় একটু বেড়ে কি হচ্ছে, -20 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে। চিরস্থায়ী বরফে ঢাকা এই মহাদেশ পৃথিবীর শীতলতম অঞ্চল। বোঝা গেল তাহলে। এই প্রশ্নের উত্তরটা খুব ভালোভাবে দেওয়া আছে, খুব সুন্দরভাবে পড়বে তোমরা, মুখস্থ করবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। তারপরে দেখো 2 নম্বরে রয়েছে, রস উপসাগর থেকে দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত অভিযানটি লিখতে হবে আন্টার্কটিকার। আন্টার্কটিকার যে রস উপসাগর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অভিযানটা আমাদের বইয়ে দেওয়া আছে, সেটা এখানে দিয়েছে। তো দেখো তার উত্তরটা কি আছে। অভিযানের প্রথমেই কি দেখা যাবে, অভিযানের প্রথমে দেখা যাবে রস উপসাগরের তীরে অবস্থিত আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি মাউন্ট এরেবাসের উত্তপ্ত বাষ্প আর লাভা পার করেই যেটা সামনে পড়বে সেটা হলো 3500 কিলোমিটার দীর্ঘ ট্রান্স আন্টার্কটিকা পর্বতশ্রেণী। তারপরে কি আছে, তারপর আসবে বরফহীন উপত্যকা। ঘন্টায় 320 কিলোমিটার বেগে বয়ে যাওয়া বাতাসের ধাক্কায় পর্বতের গায়ের বড় পাথর ক্ষয় হয়েছে। মানে পর্বতের গায়ে যে বড় বড় পাথরগুলো থাকে সেগুলি ঘন্টায় প্রায় 320 কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ায় ক্ষয় হয়ে গেছে। এর কিছুটা পরেই বার্ডমোর হিমবাহ, চারিদিকে উঁচু বরফের স্তূপ, এই স্থান থেকে দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত অসীম তুষারক্ষেত্র। মানে তারপর থেকে পুরো দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত রয়েছে কি, একটা সীমাহীন তুষারক্ষেত্র। পরের প্রশ্নটা দেখো, আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন। এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে, এটা খুব ভালো করে পড়বে। দেখো উত্তরটি কি দিয়েছি আমি। প্রথমে আমি পয়েন্ট আউট করেছি ভূমিকা, সেখানে দিয়েছি আন্টার্কটিকার সমস্ত পৃথিবীর বিভিন্ন দেশের একটা আন্তর্জাতিক ভূখণ্ড। এই মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলা হয়, তার কারণ নিম্নরূপ। মানে তার কারণটি নিম্নে দেওয়া আছে। দেখো এখানে পয়েন্ট আউট করেছে হচ্ছে আন্তর্জাতিক চুক্তি। 1959 সালে একটি আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী পৃথিবীর যে কোনো দেশ এই মহাদেশে সমস্ত রকম বৈজ্ঞানিক গবেষণার সুযোগ পাবে। কি বলা হয়েছে আন্তর্জাতিক চুক্তিতে, বলা হয়েছে যে পৃথিবীর প্রত্যেক দেশই এই মহাদেশে সমস্ত রকম বৈজ্ঞানিক গবেষণার সুযোগ পাবে। এই চুক্তি অনুযায়ী কি হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশ ওখানে বৈজ্ঞানিক গবেষণাগার খুলেছে। দেখো সেগুলো একটু দেখে নিই। এই চুক্তি অনুসারে আমেরিকা যুক্তরাষ্ট্র, নরওয়ে, ব্রিটেন, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, জাপান, ভারত সহ প্রায় 40টা দেশের 100টারও বেশি গবেষণা কেন্দ্র রয়েছে আন্টার্কটিকায়। এগুলি কি, এগুলি বৈজ্ঞানিক গবেষণার জন্য। তাহলে বুঝতেই পারছো সারা বিশ্ব আন্টার্কটিকায় কি করে, বৈজ্ঞানিক গবেষণা করে। প্রাকৃতিক সম্পদ রয়েছে এখানে, সেগুলো একটু দেখে নিই। এই মহাদেশের ভূগর্ভে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, তামা, নিকেল, সোনা ইত্যাদির অফুরন্ত ভাণ্ডার রয়েছে।
সমস্ত পৃথিবীর বিজ্ঞানীরা এই মহাদেশের প্রাকৃতিক পরিবেশ, জলবায়ু, খনিজ সম্পদ নিয়ে গবেষণা করছেন। তাহলে বুঝতে পারছো আন্টার্কটিকা মহাদেশে প্রচুর পরিমাণে কি রয়েছে, প্রাকৃতিক সম্পদ রয়েছে। সেইগুলি নিয়েও কিন্তু বিভিন্ন দেশের বিজ্ঞানীরা গবেষণা করে চলেছেন। তাহলে এই যে প্রশ্ন উত্তরগুলো দিলাম এগুলো এখানেই শেষ, আর বেশি হয়নি যেহেতু চ্যাপ্টারটা খুব ছোট। ঠিক আছে, তোমরা এই প্রশ্ন উত্তরগুলোই খুব ভালো করে তৈরি করো, পড়াশোনা করো এবং প্রত্যেকেই খুব ভালো থাকো, সাবধানে থাকো। এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার এই চ্যানেলের জন্য যদি তোমাদের কোনো রকম উপকার হয়ে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটিকেও প্রেস করে রেখো নতুন নতুন ক্লাসের নোটিফিকেশান, ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকের মতো তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।